হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিফুর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের একটা ভিডিওতে। আজকে আমরা দেখব ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো প্রথমে জানতে হবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি। ডেটাবেসের ডেটাকে ক্রিয়েট, স্টোর, রিট্রাইভ, আপডেট, ম্যানেজ করার জন্য ব্যবহৃত সফটওয়্যারকেই ডিবিএমএস বলা হয়। অর্থাৎ ডেটাবেসের ডেটাকে ক্রিয়েট করা, স্টোর করা, রিট্রাইভ মানে গুছিয়ে রাখা বা একাধিক যাতে ডুপ্লিকেসি না হয় বা ভুল ভাল না থাকে সেই জিনিসগুলো ঠিক করা, আপডেট করা, ম্যানেজ করার জন্য মেনলি যে সফটওয়্যারটা ইউজ করা হয় সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস। এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার তাহলে কোনগুলো? সফটওয়্যারগুলো হচ্ছে মাই এসকিউএল হতে পারে, ওরাকল ডেটাবেস হতে পারে, মাইক্রোসফট এসকিউএল সার্ভার হতে পারে। এগুলো হচ্ছে সবগুলোই ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সফটওয়্যার। এখানে দেখেন, সাপোজ এখানে একটা স্টুডেন্টের ডেটাবেস দেওয়া আছে, এর মধ্যে কি কি থাকতে পারে? আমরা সেখানে যে স্টুডেন্টের যে ডেটাবেসটা সেখানে স্টুডেন্টকে অ্যাড করতে পারবো, কোনো স্টুডেন্টকে কোয়েরি করে সার্চ করে বের করতে পারবো, স্টুডেন্টের ইনফরমেশন আপডেট করতে পারবো, কোনো স্টুডেন্ট যদি ড্রপ দেয় বা আপনার ক্যাম্পাস থেকে লিভ নেয় সেখানে তার ইনফরমেশন ডিলিট করে দিতে পারবো। তারপর সেখান থেকে কি করতে পারবো? যেটাই করি না কেন, অ্যাড করি না কেন, সার্চ করি না কেন, আপডেট বা ডিলিট যাই করি না কেন, সবগুলো রিপোর্টকে আমরা জেনারেট করতে পারবো। এটা একটা সফটওয়্যারের মাধ্যমে করা হয়, সেটাই হচ্ছে ডিবিএমএস। এই ডিবিএমএস এর উদাহরণগুলোই হচ্ছে মাইস্কুয়েল, ওরাকল ডেটাবেস এবং মাইক্রোসফট এসকিউএল সার্ভার এবং অনেক সার্ভার এখন বা এসকিউএল তৈরি হয়েছে এখন। আচ্ছা, এখন আমরা দেখব ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কম্পোনেন্ট গুলো কি কি। মেইনলি 6 ধরনের কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, প্রসিডিউরস, ইউজার্স এবং ডেটা অ্যাক্সেস ল্যাঙ্গুয়েজ, মানে ডেটাবেস অ্যাক্সেস ল্যাঙ্গুয়েজ আর কি। তাহলে হার্ডওয়্যার কোনগুলো? ডেটাবেসকে সংরক্ষণ করার জন্য বা পরিচালনা করার জন্য ব্যবহৃত যে ফিজিক্যাল ডিভাইসগুলো। ফিজিক্যাল ডিভাইস বলতে কোনগুলো? ফিজিক্যাল ডিভাইস বলতে কম্পিউটার হতে পারে, সার্ভার হতে পারে, হার্ড ডিস্ক হতে পারে বা এসএসডি হতে পারে বা নেটওয়ার্ক ডিভাইস হতে পারে। এগুলো হচ্ছে ডেটাবেসের জন্য তার হার্ডওয়্যার। সফটওয়্যার কি? যে ডেটাবেসকে পরিচালনা করার জন্য ব্যবহৃত সফটওয়্যার, যেমন মাইস্কুয়েল, ওরাকল, যেটা এটাকে বললাম, ওগুলোই হচ্ছে সফটওয়্যার। ডেটা, ডেটা কি? ডেটাবেজে সংরক্ষিত প্রকৃত উপাত্ত। যেমন ডেটাবেজের মধ্যে কি থাকে? যদি একটা স্টুডেন্টের ক্ষেত্রে চিন্তা করি, ধরেন একটা স্টুডেন্ট ডেটাবেজ আছে, সেখানে স্টুডেন্টের নাম থাকবে, স্টুডেন্টের আইডি থাকবে, অ্যাড্রেস থাকবে, রেজাল্ট থাকবে, তাই না? বিভিন্ন কোর্স থাকবে, সে কোন কোন কোর্স নিছে, এই যে সিঙ্গেল সিঙ্গেল যে ভ্যালুগুলো, সেগুলোই হচ্ছে ডেটা। এরপর হচ্ছে প্রসিডিউর। প্রসিডিউরটা কি? ডেটাবেসকে পরিচালনা ও ব্যবহার করার জন্য নির্ধারিত নিয়ম বা পদ্ধতি। যে নিয়ম বা স্ট্রাকচার ফলো করে ডেটাবেসকে আমরা ইউজ করি বা ব্যবহার করি, সেটাই হচ্ছে প্রসিডিউরস ডেটাবেসের ক্ষেত্রে। ইউজারটা কি? ডেটাবেসের সঙ্গে কাজ করে এমন ব্যক্তিরা, যেমন ধরেন ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা ডিবিএ বলা হয় সংক্ষেপে। এরপর হচ্ছে ডেটাবেস ডিজাইনার, অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, এন্ড ইউজার। এন্ড ইউজার বলতে আপনি যে ইউজ করছেন আপনি হচ্ছেন এন্ড ইউজার, মানে ইউজার যিনি সে, এরা হচ্ছে ইউজার ডেটাবেসের ক্ষেত্রে। ডেটাবেস অ্যাক্সেস ল্যাঙ্গুয়েজ, ডেটাবেসকে যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অ্যাক্সেস করা যায় সেটা হচ্ছে ডেটাবেস অ্যাক্সেস ল্যাঙ্গুয়েজ। সেই ল্যাঙ্গুয়েজটা কি কাজের পর এটাকে অ্যাক্সেস করার জন্য ইউজ করা হয়, এটাকে ম্যানিপুলেশন করার জন্য ইউজ করা হয়। যে ল্যাঙ্গুয়েজটা, সেটা হচ্ছে এসকিউএল। এসকিউএল এর ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই এসকিউএল নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও দিব, খুব শীঘ্রই সেই ভিডিওটা আসবে। সেই ভিডিওটা দেখে নিলে আপনার এসকিউএল সম্পর্কে একটা বেসিক নলেজ চলে আসবে। এখানে একটা কথা বলে রাখি যে আমার চ্যানেলে কিন্তু অলরেডি ডেটাবেসের যে বেসিক টার্মগুলো, ডেটাবেস কি, বিভিন্ন কি টাইপস গুলো কি কি, সেগুলো দেখে আসছি। তো সেগুলোর ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা যদি দেখে না আসেন অবশ্যই দেখে আসবেন। আর একটা পাশাপাশি বলে রাখি যে এটা কিন্তু বেসিক ডেটাবেস। আমার চ্যানেলে কিন্তু ডিস্ট্রিবিউট ডেটাবেসের ভিডিও দেওয়া আছে। তো অনেকে রিকোয়েস্ট করছিল যে সিঙ্গেল যে ডেটাবেস বা সেন্ট্রাল যে ডেটাবেস সেটার উপর ভিডিও দেওয়ার জন্য, সেই জন্য মেনলি এই ভিডিওটা করা। তো আমি ডিস্ট্রিবিউট ডেটাবেসের যে প্লেলিস্টের লিঙ্ক সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা। যখন আমরা একটা সফটওয়্যার ইউজ করছি ডেটাকে স্টোর করার জন্য, রিট্রাইভ করার জন্য, আপডেট করার জন্য বা যে কোনো কিছু করার জন্য, সেটা কিন্তু সুবিধা থাকবে, অসুবিধা থাকবে, তাই না? তো সুবিধাগুলো প্রথমে দেখে নিই। সুবিধাগুলো কি কি হতে পারে? ডেটার রিডান্ডেন্সি কমায়। এখন রিডান্ডেন্সি বলতে কি বোঝায়? যে একই ডেটা অপ্রয়োজনীয়ভাবে বারবার সংরক্ষণ করা থেকে কমে যায়, অর্থাৎ ডুপ্লিকেসি আর হয় না, রিপিট
রিপিটেশন কমে যায়, এটাই হচ্ছে রিডান্ডেন্সি। ডেটা একবারই স্টোর হবে এবং সেটা একবারই থাকবে, ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স থাকবে না। ডেটা সিকিউরিটি, ডেটা সিকিউরিটি বলতে যে একজন ইউজার শুধু ডেটাকে দেখতে পারবে, কিন্তু অ্যাডমিন ছাড়া সে ডেটাকে সে পরিবর্তন করতে পারবে না, এটাই হচ্ছে ডেটার সিকিউরিটি। যদি দেখেন ইউজারের অ্যাক্সেস কন্ট্রোল করা যায়, সেটা কি হবে যে একজন ইউজার শুধু ডেটাকে দেখতে পারবে, কোনো চেঞ্জ করতে পারবে না, আপডেট করতে পারবে না, ডিলিট করতে পারবে না। কিন্তু ডেটা মানে অ্যাডমিন যে ডেটার, সে কিন্তু চাইলে সে ডেটাকে পরিবর্তন করতে পারে যদি প্রয়োজন হয়। সেক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু ডেটার সিকিউরিটি এনশিওর হচ্ছে, যে কেউ দেখলে আপনি এটাকে চেঞ্জ করতে পারবে না, জাস্ট সে দেখতে পারবে। চেঞ্জ করাটাই শুধুমাত্র যে অ্যাডমিন থাকবে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে, সে শুধুমাত্র চেঞ্জ করতে পারবে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে। ডেটা ইন্টিগ্রিটি, ডেটাবেজে ডেটাকে সঠিকতা ও সামঞ্জস্য রেখে রাখতে সাহায্য করে। ডেটা যাতে সঠিক থাকে এবং ডেটার মধ্যে সামঞ্জস্য থাকে, সেই জিনিসটাকে মেনলি ফোকাস করেই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যে সফটওয়্যারগুলো সেগুলো কাজ করে থাকে, যে ডেটাগুলোর মধ্যে সামঞ্জস্য মানে অসামঞ্জস্য সিচুয়েশন ক্রিয়েট না হয় আর কি। ডেটা শেয়ারিং, একাধিক ইউজার একই ডেটাবেস ব্যবহার করতে পারে। ডেটা একাধিক ইউজার ডেটাকে ব্যবহার করতে পারবে বা দেখতে পারবে, কিন্তু সেটাকে আপডেট করতে পারবে না। আপনি আপনার ইনফরমেশন দেখতে পাচ্ছেন, বা সাপোজ অন্য কারো ইনফরমেশন দেখতে পাচ্ছেন, তার নাম কি, রোল কি, তার কন্ট্যাক্ট নাম্বার কি, এগুলো সব দেখতে পাচ্ছেন, কিন্তু সেগুলো কিন্তু চেঞ্জ করতে পারছেন না। কিন্তু এতে করে কি হচ্ছে, আপনি বিভিন্ন মানুষ সম্পর্কে একটা নলেজ দিতে পারছেন। বা যেমন ধরেন টিচারের ক্ষেত্রে, সেখানে কি হচ্ছে, সে একাধিক স্টুডেন্টের নাম, আইডি, গ্রেড সব দেখতে পাচ্ছে। এটাই হচ্ছে ডেটা শেয়ারিং। ডেটাকে খুব ইজিলি সেখানে শেয়ার করা যায়, কিন্তু সেখানে আবার অ্যাক্সেসকে কন্ট্রোল করার পসিবল। আচ্ছা, এরপর হচ্ছে ব্যাকআপ অ্যান্ড রিকভারি। ডেটাবেসে ব্যাকআপ নেওয়া হয় এবং প্রয়োজন ডেটাকে রিকভার করা যায়। একটা ব্যাকআপে স্টোর করা হয় ডেটাকে, যদি প্রয়োজন হয় সেখানে ব্যাকআপ থেকে আবার রিস্টোর বা রিকভার করা যায় সে ডেটাকে। সহজে ডেটা অ্যাক্সেস, প্রয়োজন ডেটাকে দ্রুত সার্চ বা রিট্রাইভ করা যায়। এই যে যেটা বলছিলাম যে আমরা কোয়েরি করতে পারি, কোয়েরি করতে পারি কি দিয়ে, সেটা হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ দিয়ে, সেটা আমরা পরে দেখবো। এই যে ডেটার অ্যাক্সেস সহজ হয়, আপনি একজন স্টুডেন্টের ইনফরমেশন, সাপোজ আপনার কেউ পরিচিত আছে, তার ইনফরমেশন আপনার দরকার, আপনি কি করবেন, তার আইডি দিয়ে, তার নাম দিয়ে, তার ডিপার্টমেন্ট দিয়ে সার্চ করলে খুব ইজিলি একবারে পেয়ে যাবেন ডেটাটা। এটাই হচ্ছে খুব সহজ করে দেয়, যে ওখানে হতে পারে হাজার হাজার স্টুডেন্ট, আর তার মধ্যে শুধু একটা কোয়েরি চালায় তাকে খুঁজে বের করতে পারবেন খুব ইজিলি। আপনাকে ওই হাজার হাজার স্টুডেন্টের মধ্যে নাম একটা একটাকে ধরে ধরে খুঁজে বের করতে হবে না। আচ্ছা, এরপর হচ্ছে কনকারেন্সি কন্ট্রোল, একাধিক ইউজার একই সময় ডেটাবেস ব্যবহার করলে ডেটার কনসিস্টেন্সি বজায় রাখতে সাহায্য করে। অর্থাৎ ধরেন আপনি আপনার ডেটাবেসটা ইউজ করছেন বা দেখছেন, সেম ডেটাবেস আরেকজন সাথে শেয়ার করে, সেও দেখছে, এরকমভাবে হতে পারে 5 জন, 10 জন, 100 জন, 150 জন, 200 জন একই ডেটাবেস দেখছে, বা সেখানে ইনফরমেশনগুলো চেক করছে বা কিছু একটা। সেক্ষেত্রে কিন্তু ডেটাবেসটা কনসিস্টেন্ট থাকে, সেখানে কোনো ধরনের মানে অসামঞ্জস্যতা তৈরি হয় না, বা কোনো ধরনের আহ, কি বলবো এটাকে, বাফারিং ক্রিয়েট হয় না, কোনো সমস্যা হয় না আর কি। তো এই তো আমরা দেখলাম এগুলো হচ্ছে সুবিধা। তাহলে এর অসুবিধাগুলো কি এখন দেখতে হবে। অসুবিধাগুলো হচ্ছে যে খরচটা বেশি, এক্সপেন্সিভ কস্ট। কেন? কারণ সেখানে হার্ডওয়্যার লাগবে, সাপোজ আপনার পিসি লাগবে, একটা একটা সার্ভার লাগবে, নেটওয়ার্ক কানেকশন লাগবে, সেক্ষেত্রে রাউটার লাগবে, আপনাকে একটা রাউটার ইয়ে করতে হবে, এই জিনিসগুলো। সফটওয়্যার লাগবে, এবং সেগুলোকে মেনটেন্স করার জন্য একটা কস্ট থাকবে, এই জন্যই বলা যায় এটা একটা এক্সপেন্সিভ বা কস্টলি। আচ্ছা, এরপর হচ্ছে কি জটিলতা, মানে বড় ডেটাবেসকে পরিচালনা করার জন্য তুলনামূলকভাবে কঠিন হয়ে যায় ডেটাবেস, মানে মাইএসকিউএল বা ওরাকল বা মাইক্রোসফট এসকিউএল সার্ভার যাই বলে না কেন, সেগুলো যদি হিউজ অ্যামাউন্টের ডেটা থাকে, যেমন ধরেন আপনি একটা ইউনিভার্সিটির ডেটাবেসকে সংরক্ষণ করছেন, সেখানে কয়জন, মানে হাজার, 5,000, 6,000, 10,000, 12,000, আচ্ছা 20,000ই ধরলাম, 20,000 স্টুডেন্ট আছে, ঠিক আছে, তাদের ডেটাকে সংরক্ষণ করে। বাট যদি আপনি খেয়াল করে দেখেন যে ফেসবুক ইউজার, ইনস্টাগ্রাম ইউজার, বা গুগল ইউজার, এই অ্যামাউন্টটা কি হিউজ, বিলিয়ন বিলিয়ন, তাই না? এই টাইপের যে ডেটাগুলো, সেগুলো যদি আপনি সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্রিটিক্যাল, মানে ক্রিটিক্যালি ফেস করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে স্কিল পার্সন প্রয়োজন।
ডেটাবেসকে পরিচালনার জন্য অবশ্যই দক্ষ অ্যাডমিনিস্ট্রেটর প্রয়োজন হবে, কারণ সে কোনো কোনো ধরনের যদি সমস্যা দেখা দেয় বা প্রবলেম অ্যারাইজ হয়, সেক্ষেত্রে তাকে সলভ করতে পারে এরকম তাকে স্কিল পার্সন হতে হবে। যে একজন স্টুডেন্টের ইনফরমেশন আপডেট দিল, সেটা আপডেট হচ্ছে না কেন, বা একজন ইনফরমেশন ডিলিট হয়ে গেল, সেটা কেন ডিলিট হলো, সেখানে ব্যাকআপ থেকে রিকভারি করা যায়, এই জিনিসগুলো এরকম বেসিক বেসিক জিনিসগুলো যাতে সে ভালোভাবে বুঝতে পারে এবং সেটা রিকভার করতে পারে বা সেটা নিয়ে মানে প্রবলেমটাকে সলভ করতে পারে, প্রবলেম সলভিং একটা তার স্কিল থাকে, সেরকম টাইপের একজন পার্সনকে হায়ার করা লাগে ডেটাবেসকে পরিচালনা করার জন্য বা সেটাকে মেনটেন করার জন্য। সিস্টেম ফেলিয়ারের প্রভাব, ডেটাবেস সার্ভার নষ্ট হয়ে গেলে ইউজার একসঙ্গে ডেটাবেসের অ্যাক্সেস মানে অ্যাক্সেস নাও করতে পারে। ধরেন কোনো কারণে ডেটাবেস সার্ভার ডাউন হয়ে গেছে বা সার্ভার সমস্যা হয়েছে কোনো একটা, সেক্ষেত্রে কি হচ্ছে ইউজার কি হচ্ছে অ্যাক্সেস করতে পারছে তার ডেটাকে, এটা একটা সমস্যা সিস্টেম ফেলিয়ারের কারণে। এক্ষেত্রেও কিন্তু ওই ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা ডিবিএ যে সে কাজ করতে পারে, সে চেষ্টা করে কিভাবে এই ফেলিয়ারটাকে ঠিক করা যায়। সেক্ষেত্রে সাময়িক জটিলতা সৃষ্টি হয়, এর পরবর্তীতে ঠিক হয়ে গেলে সার্ভার আবার সবকিছু ঠিকঠাক হয়ে যায়। এরপর হচ্ছে সিকিউরিটি রিস্ক, ধরেন আপনি যদি সিকিউরিটি ব্যবস্থা ঠিক করতে না পারেন, সে ডেটা কিন্তু আপনার আনঅথরাইজড অ্যাক্সেসের কাছে চলে যেতে পারে। সাপোজ আপনার যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সে তার মানে বেখেয়ালিভাবেই হোক বা সে তার অজান্তেই হোক কোনো কারণে কোনো একটা ডেটাকে সে সিকিউরিটি প্রদান করতে ব্যর্থ হলো। এর ফলে কি হলো, যে যে ইউজারকে ডেটাটা শেয়ার করা হয়েছে ডেটাবেসের মাধ্যমে, সেই ডেটাটা সেই ইউজার সাপোজ একজন আনঅথরাইজড অ্যাক্সেস, সে মানে ডিবিএ যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সে হয়তো খেয়াল করলো না, তাহলে কি হলো, ডেটাটা লিক হয়ে গেল। এই টাইপের এটা হতে পারে সিকিউরিটি রিস্ক। যদিও এখানে দিয়ে থাকে, তারপরেও কিন্তু সমস্যা হয়ে থাকে, অনেক সময় আমাদেরকে এক্সট্রা ভাবে সিকিউরিটি স্পেশালিস্ট কিন্তু ডেটাবেসের জন্য হায়ার করা লাগতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এক্সপেন্সটা আরো বেড়ে যায়। এটা হচ্ছে তার অসুবিধা। আচ্ছা, এখন আমরা দেখবো ডেটাবেসের ফাংশনগুলো কি, মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ফাংশনগুলো হচ্ছে ডেটাকে স্টোর করা। ফার্স্ট অফ অল ডেটাকে স্টোর করে তারা, ডেটাকে সংরক্ষণ করে, ডেটাকে রিট্রাইভাল অর্থাৎ প্রয়োজনীয় ডেটাকে খুঁজে বের করতে খুব সাহায্য করে, ডেটা ইনসার্শন ডেটাকে যোগ করতে সাহায্য করে, ইনসার্ট করা যায় খুব সহজে, ডেটাকে আপডেট করা যায়, ডেটাকে ডিলিট করা যায়। এরপর হচ্ছে সিকিউরিটি ম্যানেজমেন্ট, কোন ডেটা কে অ্যাক্সেস করতে পারবে সেটাকে নিয়ন্ত্রণ করা যায়। ব্যাকআপ অ্যান্ড রিকভারি, যেটা বললাম যে ডেটাকে ব্যাকআপ হিসেবে রাখা যায়, প্রয়োজন ডিলেট হয়ে যায় সেখান থেকে রিকভার করা যায়। এরপর হচ্ছে ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট, ডেটাবেজে মানে যখন যদি কোনো ইয়েতে ট্রানজ্যাকশন ডেটা স্টোর করা হয়, সেটাকে খুব ভালোভাবে ম্যানেজ করা যায় যাতে ট্রানজ্যাকশনগুলো গরমিল না হয়। অ্যাপ্রোপ্রিয়েট যেই ট্রানজাকশনগুলো হয়েছে সেটা হলো সেই ইনফরমেশনগুলো যাতে কোনো স্টোর করা হয়, সেটা লিক না হয়, এই জিনিসগুলো কিন্তু ম্যানেজমেন্ট করা যায়। ট্রানজাকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই না আমাদের জন্য। এটা কিন্তু খুব ইজিলি এখানে স্টোর করা যায়, বাট সেখানে কিন্তু অনেক দক্ষ বা স্কিল পার্সনের প্রয়োজন হয়, সেটা হতে পারে সিকিউরিটি স্পেশালিস্ট অথবা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। কনকারেন্সি কন্ট্রোল, একাধিক ইউজার একই সময় ডেটা ব্যবহার করে ডেটাকে কনসিস্টেন্সি বজায় রাখে। একাধিক ইউজার ইউজ করতে পারে, আপনি ইউজ করছেন, আপনার অন্য কোনো ফ্রেন্ড ইউজ করছে, টিচার ইউজ করছে, অ্যাডমিন প্যানেল থেকে ডেটাবেস ইউজ করছে, এই যে একাধিক স্টুডেন্ট সরি একাধিক মানুষ বা একাধিক পার্সন সেটাকে ইউজ করছে, বাট তার মধ্যে কিন্তু কনসিস্টেন্সি বজায় থাকছে, ইনকনসিস্টেন্সি হচ্ছে না। ইন্টিগ্রিটি ম্যানেজমেন্ট, ডেটাবেসে ডেটাগুলো সঠিক থাকছে কিনা বা নির্ভুল থাকছে কিনা সেগুলো রাখার জন্য একটা কনস্ট্যান্ট প্রয়োগ করা হয়, এটাই হচ্ছে ইন্টিগ্রিটি ম্যানেজমেন্ট। তো ডেটাবেসের মেন 10টা ফাংশন আমরা দেখলাম। তো 10টা ফাংশনগুলো কি কি, যেটা আরেকবার একটু বলি। যেটা হচ্ছে ডেটাকে স্টোর করে, ডেটাকে রিট্রাইভ করে, ডেটাকে ইনসার্ট করে, ডেটাকে আপডেট করে, ডেটাকে ডিলিট করে, ডেটাকে সিকিউরিটি দেয়, ডেটাকে ব্যাকআপ হিসেবে রাখে এবং রিকভারি করতে পারে, ট্রানজাকশন ডেটাকে ম্যানেজমেন্ট করতে পারে, কনকারেন্সিকে কন্ট্রোল করতে পারে এবং ইন্টিগ্রিটি ম্যানেজমেন্টের জন্য কাজ করতে পারে। এগুলো হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ফাংশনগুলো। এবার আমরা দেখবো যে রিয়েল লাইফে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কোন কোন জায়গায় ইউজ হয়। আপনি যদি খেয়াল করে দেখেন, আমাদের রিয়েল লাইফে প্রায় প্রতিটি ক্ষেত্রে কিন্তু এই ডিবিএমএস ইউজ করা হয়ে থাকে। যেমন ধরেন ব্যাংকিং ক্ষেত্রে, যদি ব্যাংকিং ক্ষেত্রে চিন্তা করি, এখানে কি আছে, কাস্টমারের যে অ্যাকাউন্টগুলো সেগুলোকে স্টোর করা লাগে, যে কোন কোন কাস্টমার এখানে এনরোল করছে, ট্রানজ্যাকশনগুলোকে স্টোর করা লাগে, যে কত টাকা আদান প্রদান হয়েছে সেগুলোকে স্টোর করা লাগে, লোন কে কে নিল, কবে লোন পরিশোধ করলো, কত টাকা লোন নিল, ইত্যাদি সবকিছু ডেটাকে কিন্তু সংরক্ষণ করা লাগে ব্যাংকিং ক্ষেত্রে, তাই না? তো ব্যাংকিং ক্ষেত্রে কিন্তু এই ডিবিএমএস ব্যবহারটা সবচেয়ে বেশি।
এরপরে আসেন এডুকেশন সেক্টরে। এডুকেশন সেক্টরে কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করা হয়? হ্যাঁ, অবশ্যই ইউজ করা হয়। স্টুডেন্টের জন্য একটা ডেটাবেস থাকে, টিচারের জন্য ডেটাবেস থাকে, কোর্সের জন্য ডেটাবেস থাকে, রেজাল্টকে স্টোর করা লাগে ডেটাবেসে, অ্যাটেন্ডেন্সের জন্য একটা আলাদা ডেটাবেস থাকে, কে আসলো কে আসলো না, অ্যাবসেন্ট থাকলো কে, প্রেজেন্ট থাকলো কে, এগুলোকে সংরক্ষণ করা লাগে। আবার স্টুডেন্টের মধ্যে কি কি থাকে, স্টুডেন্ট কোন কোন কোর্স নিল, তার আইডি কি, সে আহ, কতদিন ধরে পড়াশোনা করছে, তার কন্ট্যাক্ট ইনফরমেশন ডিটেলস থাকে। টিচারের ক্ষেত্রেও সেম, তার টিচারের আইডি থাকে, টিচার কোন কোন কোর্সে ক্লাস নেবেন, কোন কোন সেকশনে ক্লাস নেবেন, কোন কোন ডিপার্টমেন্টে ক্লাস নেবেন, এগুলো সব থাকে। রেজাল্টেও কোন স্টুডেন্টের রেজাল্ট কেমন, সব কিছু স্টোর করা থাকে। এইখানে দেখেন এডুকেশন ক্ষেত্রে কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ইউজ আছে, তাই না? আবার দেখেন যদি আমরা চিন্তা করি হসপিটালের ক্ষেত্রে কিন্তু পেশেন্টের যাবতীয় ইনফরমেশন, পেশেন্টের নাম, সে কোথা থেকে আসছে, তার কি কি অসুখ আছে, তার বিপি, তার পালস, বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু স্টোর করা লাগে। ডক্টরের ক্ষেত্রেও সেম, মেডিসিনের ক্ষেত্রেও দেখেন মেডিসিন কোন কোন গ্রুপের, কোন মেডিসিনের প্রভাবে কোন আহ, অসুখটা ঠিক হতে পারে। বা অনেক সময় থাকে না যে আমাদের মেডিসিন সেন্সিটিভ একটা পার্সন, যেমন ধরেন আপনার সব ধরনের মেডিসিন কিন্তু স্যুট করবে না। কিছু কিছু মেডিসিন আছে যেগুলো আপনি খেলে আপনি অসুস্থ বোধ করবেন, সেই টাইপের মেডিসিনগুলোকে একটা ক্যাটাগরিতে ফেলা, যে আপনার আহ, এই প্রবলেমগুলো আছে, আপনি এই মেডিসিনগুলোকে অ্যাভয়েড করবেন। এই টাইপের ডাক্তার বলেন আমাদেরকে অনেক সময়, সেই জিনিসগুলোই আর কি। এবার ধরেন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিলেন ডাক্তার দেখাবেন, এই যে কোন কোন পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট নিল, কবে অ্যাপয়েন্টমেন্ট নিল, কোন ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিল, এগুলো সব স্টোর করা লাগে। মেডিকেল রেকর্ডগুলোকে স্টোর করা লাগে। এই সবগুলো কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যেই স্টোর করা হয়ে থাকে। তা দেখেন ব্যাংকিং সেক্টর গেল, এডুকেশন সেক্টর গেল, হসপিটাল সেক্টর গেল, এখন ই কমার্স সেক্টর চলে আসছে। ই কমার্স সেক্টরে কিন্তু এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু হিউজলি ইউজ করা হয়। যেমন প্রোডাক্টের একটা লিস্ট থাকে, কাস্টমার কে কে আছে সেগুলোর লিস্ট থাকে, কোন কোন অর্ডারগুলো নেওয়া হয়েছে বা কোন কোন অর্ডারগুলো ডেলিভারি করা লাগবে, সেগুলো একটা মানে ডেটাবেস থাকে আর কি। পেমেন্টের জন্য ডেটাবেস থাকে। এগুলোর ক্ষেত্রে ডেটাবেসের ইউজ হয়। আবার দেখেন যদি আমরা চিন্তা করি যে এয়ারলাইন বা রেলওয়ে রিজার্ভেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হয়, প্যাসেঞ্জারের জন্য ডেটাবেস থাকে, যে কোন কোন প্যাসেঞ্জার যাওয়া আসা করছে, তার নাম কি, তার কন্ট্যাক্ট নাম্বার কি, সে কোথা থেকে প্লেনে হোক বা ট্রেনে হোক উঠবে, মানে কোন স্টেশন থেকে বা কোন এয়ারপোর্ট থেকে উঠবে, সেগুলো থাকে। টিকিট, সে কোন টিকিট কাটছে, ইকোনমিক ক্লাসে টিকিট কাটছে, বিজনেস ক্লাসে টিকিট কাটছে, এই টাইপের গুলো। স্ক্যাজুল, সে কখন কয়টার প্লেনে উঠবে বা কয়টার ট্রেনে উঠবে, সেগুলো। সিট, কত নাম্বার সিটে সেই যাত্রীটা বসবে, সেগুলো। এই যে বিভিন্ন ধরনের জিনিসগুলোকে কিন্তু একটা ডেটাকে স্টোর করা লাগে, সেগুলো ডেটাবেসে খুব ইজিলি সংরক্ষণ করা যায়। আবার দেখেন বিজনেস অর্গানাইজেশনের ক্ষেত্রে এমপ্লয়ীদের একটা লিস্ট থাকে, যে কোন কোন এমপ্লয়ি এখানে কাজ করছে, তাদের স্যালারি কত, তাদের সেলস কত হলো, ইনভেন্টরি কত হলো, সেগুলো সবকিছু কিন্তু সংরক্ষণ করা লাগে ডেটাবেসে। আবার যদি দেখেন সোশ্যাল মিডিয়া ইউজার প্রোফাইল, যে কোন কোন ইউজার, মানে কোন কোন ইউজারের প্রোফাইলগুলো এখানে কাজ ইউজ করা হচ্ছে, বা কে কে এখানে ইউজার হিসেবে আছে, বা কোন কোন প্রোফাইলগুলো এখানে অ্যাক্টিভ, সেগুলো স্টোর করা। সে কি কি পোস্ট করছে, সে কি কমেন্ট করছে, সে কি কি মেসেজ করছে, সেগুলো কিন্তু একটা ডেটাবেসের মধ্যে সংরক্ষণ করা যায়। তো দেখেন আমাদের জীবনের প্রায় প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এই টিবিএমএস টাকে ইউজ করা হয়, সেটা হোক ব্যাংকিং ক্ষেত্রে, হোক এডুকেশনাল সেক্টরে, হোক হসপিটাল সেক্টরে, ই কমার্স, এয়ারলাইন বা রেলওয়ে বা বাস রিজার্ভেশনের ক্ষেত্রে, মানে বাসের সিট আর কি। এরপর হচ্ছে বিজনেস অর্গানাইজেশনের ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া অ্যান্ড সো অন। জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি যদি খেয়াল করে দেখেন, সব জায়গায় কিন্তু ডেটাকে নিয়েই কাজ করা হয়, এবং সেই ডেটাকে নিয়েই স্টোর করা লাগে বিভিন্ন জিনিস। তো এতে আমরা দেখলাম যে ডেটাবেসকে আমরা রিয়েল লাইফে কোন কোন সেক্টরে ইউজ করি, তার একটা ছোট ওভারভিউ টাইপের। ডেটা ভিউ কি? ডেটা ভিউ বলতে ডেটাবেস ডেটাকে ইউজারের কাছে কিভাবে উপস্থাপন করা হচ্ছে বা ইউজার ডেটাবেসের কোন অংশ দেখতে পাচ্ছে সেটাকেই বোঝায়। অর্থাৎ ডেটাবেসের ডেটাকে ইউজারের সামনে কিভাবে উপস্থাপন করা হচ্ছে, বা ইউজার ডেটাকে কিভাবে দেখতে পাচ্ছে, এই জিনিসটাই হচ্ছে ডেটা ভিউ। এখানে তিনটা লেয়ার আছে, এগুলোকে বলা হয় লেভেল অফ অ্যাবস্ট্রাকশন। তিনটা লেয়ার কি কি? সেটা হচ্ছে এক্সটার্নাল লেভেল, কনসেপচুয়াল লেভেল আর ইন্টারনাল লেভেল। এই তিনটা লেয়ার সম্পর্কে এখন আসেন আমরা ডিটেলস জানার চেষ্টা করি। প্রথমে আমরা দেখব এক্সটার্নাল লেভেল কি। এক্সটার্নাল লেভেল বা যেটাকে বলা হয় ভিউ লেভেল। এখানে কি হয়, যে ইউজার ডেটাবেসের যে অংশ দেখতে পাচ্ছে, যেমন ধরেন একজন স্টুডেন্ট শুধু নিজের নাম, আইডি আর রেজাল্ট দেখতে পাচ্ছে, অন্য স্টুডেন্টের ইনফরমেশন তো দেখতে পাচ্ছে না। যেমন ধরেন আপনি যদি সাপোজ আপনি বিউবিটির স্টুডেন্ট,
তা আমাদের বিওবিডির কি আছে, অ্যানেক্স নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনি লগ ইন করলেন। সেখানে কিন্তু শুধুমাত্র আপনি আপনার নেম, আইডি, রেজাল্ট, ড্যাশবোর্ড এগুলো দেখতে পাচ্ছেন। অন্য কোনো স্টুডেন্টের রেজাল্টকে দেখতে পারবেন? নেম, আইডি, ইনফরমেশন দেখতে পারবেন? দেখতে পারবেন না, তাই না? এটাই হচ্ছে এক্সটার্নাল লেভেল বা ভিউ লেভেল। আপনি আপনার জিনিসটা দেখতে পাচ্ছেন, অন্য কারোটা দেখতে পাচ্ছেন না। এরপরে হচ্ছে সেকেন্ড যেই লেয়ারটা ছিল অ্যাবস্ট্রাকশন লেভেলের, সেটা হচ্ছে কনসেপচুয়াল লেভেল বা এটাকে লজিক্যাল লেভেল বলা হয়। এখানে কি করা হয়, সম্পূর্ণ ডেটাবেজের লজিক্যাল স্ট্রাকচার প্রকাশ করা হয়, যেমন ধরেন কোন কোন টেবিল আছে, কোন কোন ফিল্ড আছে, টেবিলের মধ্যে কি কি রিলেশনশিপ আছে, সেগুলোকে ইউজারের সামনে উপস্থাপন করা হয়। এটাই হচ্ছে কনসেপচুয়াল লেভেল বা লজিক্যাল লেভেল, যেটা আপনি দেখলে বুঝতে পারেন এখানে কোন কোন টেবিল আছে, কোন কোন ফিল্ড আছে, কোন কোন টেবিলের সাথে কোন কোন টেবিল রিলেটেড বা রিলেশনশিপের মধ্যে আছে, সেখানে কোন কোন কি আছে, এগুলো একটা আপনি দেখলেই বুঝতে পারেন, সেজন্য এটাকে বলা হয় লজিক্যাল স্ট্রাকচার ডেটাবেজের। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ইন্টারনাল লেভেল, এটাকে আমরা ফিজিক্যাল লেভেলে বলতে পারি। ডেটা কিভাবে ফিজিক্যালি স্টোর হচ্ছে সেটাই বোঝানো হয়, যেমন ধরেন ফাইল অর্গানাইজেশন দেখানো হয়, স্টোরেজের লোকেশন দেখানো হয়, ইন্ডেক্স দেখানো হয়, ডেটা ব্লকগুলো দেখানো হয়। এর মাধ্যমে কিন্তু আপনি কোন ডেটা কোথায় স্টোর হচ্ছে, কিভাবে স্টোর হচ্ছে, কতটুকু অংশ জুড়ে স্টোর হচ্ছে, এগুলো কিন্তু বুঝতে পারবেন। তো দেখেন, ডেটাকে আমরা কিভাবে ইয়ে করলাম, তিনটা ওয়েতে। সেটা হচ্ছে এক্সটার্নাল লেভেল, এখানে আপনি কি দেখতে পাচ্ছেন, নাম, আইডি, রেজাল্ট দেখতে পাচ্ছেন, মানে ওভারভিউ টাইপের আর কি, আউটপুট টাইপের, ভিতরে কিছু দেখতে পাচ্ছেন না। আচ্ছা, এরপরে কনসেপচুয়াল লেভেল দেখতে পাচ্ছেন, কি কি টেবিল আছে, কি কি ফিল্ড আছে, টেবিলের মধ্যে কি কি রিলেশন আছে, সেগুলো দেখতে পাচ্ছেন, সেটা লজিক্যাল লেভেলে। আর পরবর্তীতে কি আরো ডিটেলস দেখতে পাচ্ছেন কিভাবে সেটা কোথায় স্টোর করা হচ্ছে, কতটুকু অঙ্ক জুড়ে স্টোর করা হচ্ছে, সেটা ইন্ডেক্স কত, ডেটার ব্লক সাইজ কত, ডিটেলস সব দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে মেনলি ডেটার ভিউ। বিভিন্ন পয়েন্ট থেকে ডেটার ভিউ পয়েন্ট আলাদা আলাদা, সেটা হতে পারে এক্সটার্নাল, হতে পারে কনসেপচুয়াল, হতে পারে ইন্টারনাল। ক্লিয়ার? তো হোপফুলি আপনারা আজকে যে ভিডিওটা আমি যে টপিক আলোচনা করলাম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ডিটেলস, সেটা সুবিধা অসুবিধা, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে, বিভিন্ন ডেটা ভিউ লেভেলগুলো, সেগুলো সবগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। ফাংশন দেখিয়েছি, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন দেখিয়েছি। তারপরে যদি কোশ্চেনের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কোশ্চেন আসে, কোনো টাইপের সিনিয়র ডেটাবেস কোশ্চেন আসতে পারে, এখান থেকে বেসিক্যালি সিনারিও বেস কোশ্চেনই আসে। যেমন ধর কোনো একটা রিটেল কোম্পানি সম্পর্কে বললো যে এখানে এই স্টোর করা লাগবে, এখানে কোন কোন ওয়েতে বা কোন কোন মেথডে স্টোর করলে ভালো হবে, বা এখানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে কাজ করে, এই টাইপের একটু গুছাই লিখতে পারলে কিন্তু আপনার অ্যান্সারটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো হোপফুলি আপনি প্রতিটা টপিক খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আর আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকে আমাদের এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখবো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আজকের ভিডিওতে আমরা দেখলাম শুধুমাত্র ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। পরবর্তী ভিডিওতে আমরা দেখবো আরডিবিএমএস বা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আজকের মতন আল্লাহ হাফেজ।